সত্যি না কল্পনা, ব্যাবিলনের ঝুলন্ত বাগান। তপ্ত মরুভূমির বালিতে হঠাৎ যেন চোখ ধাঁধিয়ে যায়। বালুর বুক চিরে জেগে উঠছে গাঢ় সবুজে ঢাকা আস্ত একটি পাহাড়। তার গা বেয়ে ঝর্ণা নেমে আসছে তীর তীর করে। সবুজের মাঝখানে থোকায় থোকায় ফুটে আছে রং বেরঙের কত নাম না জানা ফুল। হঠাৎ দেখলে বিভ্রম জাগতেই পারে, কিন্তু সত্যি এরকমই নাকি একদিন ছিল ব্যাবিলনের ঝুলন্ত বাগান। ঐতিহাসিক হেরোডোটাস ওই বাগানের মনোরম শোভায় এতই মুগ্ধ হয়েছিলেন যে বাগানটিকে তিনি প্রাচীন পৃথিবীর এক অপার বিস্ময় বলে অভিহিত করেছিলেন। ঐতিহাসিকদের মতে ব্যাবিলনের ঝুলন্ত বাগান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে আনুমানিক খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মিত হয়। তবু বহু শতাব্দী ধরে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান একটি প্রহেলিকার নাম হয়ে রয়েছে। পৃথিবীর 7টি বিস্ময়ের অন্যতম হলেও এটি কোনোদিন ছিল কিনা তা নিয়ে গবেষকদের যথেষ্ট সন্দেহ আছে। যদিও কিংবদন্তি বলে দ্বিতীয় সম্রাট নেবুকাদনেজার 605 থেকে 562 খ্রিস্টপূর্বাব্দে তার প্রিয়তমা স্ত্রীর জন্য এই উদ্যান তৈরি করেন। সম্রাট নেবুকাদনেজার ছিলেন ভীষণ আমোদে। নিনেভে দখল করার সময় মিদিয়া সম্রাট তাকে সহযোগিতা করেছিলেন। মিদিয়া রাজকন্যার রূপে আকৃষ্ট হয়ে সম্রাট তাকে বিয়ে করেন। রাজার সেই পার্শ্বিক স্ত্রীর নাম ছিল আমিতিস। সেই রানীর বাবার বাড়ি মিদিয়া ছিল সবুজ পাহাড় আর মনোরম উপত্যকা দিয়ে ঘেরা। এই রুক্ষ মরুভূমির দেশে এসে রানীর ভারী মন খারাপ হতো। মরুময় পরিবেশ তার ভালো লাগেনি। মানিয়ে নিতে না পারায় রানী হয়ে পড়েন গৃহকাতর। তাকে খুশি করতে রাজা ঠিক করেন বালির বুকে গড়ে তুলবেন সুজলা সুফলা শস্য শ্যামলা এক সবুজের গালিচা। কিন্তু কাজটা ছিল বড় কঠিন। একে তো মরুভূমির মাটি রুক্ষ, তার উপর জলের বড়ই অভাব। এহেন জায়গায় গাছপালা কিভাবে জন্মাবে? আবার গাছ লাগালেও তো শুকিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এসব নানা ভাবনা সকলের মনে কাজ করলেও শেষ পর্যন্ত রাজার ইচ্ছেকে মর্যাদা দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে ডাকা হলো বিশেষজ্ঞদের। তাদের অভিজ্ঞ পরামর্শ চাওয়া হলো। তাদের সুনিশ্চিত পরামর্শ ছিল সেচ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সমস্যা সমাধান করা যেতে পারে। কিভাবে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে এই বিষয়ে তাদের কাছে মতামত চাওয়া হলো। ঝুলন্ত বাগান শূন্যে ভাসমান ছিল না মোটেই। মরুভূমিতে মাটি ফেলে কৃত্রিম পাহাড়ের উপর বাগানটি তৈরি হয়। রোদে সেকা ইটের কলাম দিয়ে তৈরি হয় অনেক ধাপ। ধাপে ধাপে সেই পাহাড়ের গায়ে গাছপালা লাগানো হয়েছিল। দূর থেকে যা দেখলে মনে হতো শূন্যে ঝুলে রয়েছে বাগানটি। এর প্রযুক্তিগত কৌশল ছিল চমকপ্রদ। চতুর্ভুজাকৃতির বাগানটি প্রথমেই তৈরি করা হয় 800 বর্গফুট আকৃতির বিশাল এক ভিত। মাটি থেকে এর উচ্চতা ছিল 80 ফুট। 4000 শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিলেন এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল 1050 জন মালি। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। ভাবতেই অবাক লাগে অতদিন আগে অবিশ্বাস্য সেচ প্রযুক্তির মাধ্যমে রাজা এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। এভাবে তৈরি হলো রাজা নেবুকাদনেজারের স্বপ্নের ঝুলন্ত বাগান। এই বাগানের সঙ্গে রানীর জন্য একটি সবুজ রঙের মনোমুগ্ধকর প্রাসাদও তৈরি করা হয়। এই প্রাসাদকে রাজা নাম দিয়েছিলেন মানবজাতির বিস্ময়। কোথায় ছিল ব্যাবিলনের এই বাগান? ধারণা করা হয় আজকের ইরাক দেশের ব্যাবিল প্রদেশের হিল্লা নামক জায়গার কাছেই ছিল নাকি এই বাগান। তবে যদি এটি কোনোদিন থেকেও থাকে তাহলে প্রথম খ্রিস্টাব্দেই ধ্বংস হয়ে গিয়েছে বলেই ধারণা করা হয়। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এমন অভিমত থাকলেও ব্যাবিলনের ঝুলন্ত বাগানের অস্তিত্ব জটিল প্রশ্নের সম্মুখীন এখনো। কারণ ঐতিহাসিকদের মতে ব্যাবিলিয়ানের ইতিহাস তো বটেই, স্বয়ং নেবুকাদনেজারের লিপিতেও কোথাও এই বাগানের কথা নেই। অনেক গবেষকের ধারণা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বলতে আদতে কিছুই ছিল না। এটি সাহিত্যিকদের মস্তিষ্ক প্রসূত। ব্যাবিলিয়ান পুরোহিত বোরোসাসের লেখার উপর ভিত্তি করেই গ্রিক ইতিহাসবিদরা পরবর্তীতে এই বাগান সম্পর্কে লেখেন, যাদের কেউই আদৌ বাগানটি নিজ চোখে দেখেননি। আবার অনেক ইতিহাসবিদ মনে করেন ব্যাবিলনের ঝুলন্ত বাগান আসলে ব্যাবিলনেই ছিল না, এটি ছিল ইরাকের প্রাচীন সাম্রাজ্য অ্যাসিরিয়ার নগর নিনেভেতে। তবে এই দাবি সপক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
1899 সালে জার্মান প্রত্নতাত্ত্বিক রবার্ট কোলওয়ে ব্যাবিলন শহরে খনন কাজ শুরু করেন। এই খনন কাজে নেবুজাদনেজারের প্রাসাদ, দুর্গ, টাওয়ার অব ব্যাবিল এবং নগর রক্ষাকারী দেওয়াল সবই পাওয়া যায়। তিনি 14টি রুম বিশিষ্ট একটি স্থান খুঁজে পান যার ছাদ ছিল পাথরের তৈরি। এটিকে তিনি ঝুলন্ত বাগান বলে দাবি করেন। তবে গবেষকদের মতে কোল্ডম্যান যে অংশটি ঝুলন্ত বাগান বলে দাবি করেছেন তা নদী থেকে অনেক দূরে, ফলে ইতিহাসবিদদের বাগানের অবস্থান সম্পর্কে বর্ণনা এবং পানি ব্যবস্থা সম্পর্কিত ধারণা কোল্ডম্যানের দাবির সাথে মিলে না। প্রত্নতত্ত্ববিদদের মতে এই অংশটি কোনো উদ্যান হিসেবে নয়, বরং প্রশাসনিক কাজকর্মের জন্য এবং স্টোর রুম হিসেবে ব্যবহৃত হতো। তাই অনেকে বলে থাকেন ব্যাবিলনের ঝুলন্ত বাগান প্রাচীন যুগের এক অপরূপ কল্পনা মাত্র। পুরাতত্ত্ববিদদের এখনো পর্যন্ত নিরাশই করেছে এই বাগানের অস্তিত্ব। কোনো প্রামাণ্য তথ্য তারা পাননি। তবু কল্পনার উচ্ছ্বাসে দিন দিন উজ্জ্বলতর হয়েছে এটি। চিরকালীন বিস্ময়ের তালিকা থেকে এটির নাম আজও মোছা হয়নি। কে বলতে পারে, হয়তো ইউফ্রেটিস নদীর কোনো এক গহীন অন্ধকারের নিচে কখনো এর চিহ্ন মিললেও মিলতে পারে। One of the 7 wonders of the ancient world, the Hanging Gardens of Babylon, said to be an architectural and engineering feat. The gardens are the stuff of legend, but did they ever exist? Hello and welcome back to Life's Biggest Questions, the channel that looks to delve into a breadth of topics, be they science, politics, health, history, myth or legend. I'm your host Rebecca Felgate, and today we're asking, were the Hanging Gardens of Babylon real? Before we get started, I want to ask you guys to leave a thumbs up on our videos if you like our channel. Of course, please do click on that big beautiful notification bell. So the Hanging Gardens of Babylon were said to be a beautiful oasis, a tranquil haven built by King Nebuchadnezzar. He built them for his wife Amethyst. Construction was thought to have been at some point during his reign between 605 and 561 BCE. Babylon itself was a thriving city in Iraq that these days has been badly damaged by war. In ancient writings, the gardens were first described by Babylonian historian Berosus. This was in a 280 BCE book called Babylonica. This unfortunately was lost but later summarized in a different text. Following that, the gardens have later been alluded to by the ancient Greeks and Romans, who give detailed descriptions as to their layout. The gardens are described as raised quadrangular platforms with arched vaults and built on stone columns. Said to be 75 feet high, the gardens were more like a series of lush balconies, kept green by elaborate irrigation systems. If the gardens were real, it's estimated that it would take 8,200 gallons of water each day to keep the plants and grass sufficiently watered. This would obviously have required huge effort on the part of the Babylonians, which cast some doubt on whether or not they actually existed. But as we know, kings and queens in these eras were pretty ostentatious. The 7 wonders of the ancient world are considered to be the pyramids of Giza, the temples of Artemis, the statue of Zeus at Olympia, the mausoleum at Halicarnassus, the Colossus of Rhodes, the Pharaoh's lighthouse at Alexandria, and the Hanging Gardens of Babylon. While the pyramids are the only wonder to remain intact, the thing that all of the wonders except the gardens share is reliable first-hand accounts and an established location. All references in history that we have, so that which weren't destroyed, all discuss the gardens from a second-hand perspective, from hearsay. Clay tablets detailing life in Babylon exist from the time period that the gardens were supposed to exist, but none of them reference the gardens at all. No structure unearthed in archaeological excavations has ever been proven to be the ancient wonder. This has led many to refer to the wonder as the Lost Gardens of Babylon, and for many others to simply assume that they didn't exist. That being said, there are a lot of structures that have been lost over the course of time that archaeologists are still looking for. One huge example is Cleopatra's tomb. Many historians simply think that the structure was lost in one of the many wars ravaged over the area throughout history. While no structure has been confirmed to be the Hanging Gardens of Babylon, many archaeologists have claimed to have found the missing wonder. Between 1899 and 1917, German archaeologist Robert Koldewey unearthed 14 large stone rooms with arched ceilings
ceilings in the southern citadel of Babylon. He claimed these must have been the ruins of the gardens, but some historians think that the location is far too far away from the river. They thought the water from the river was instrumental in the garden's irrigation. It was concluded that the structure was likely a series of storage rooms. A more recent excavation in Nineveh, 300 miles north of Iraq, seems somewhat fruitful. In 2013, Oxford historian Dr. Stephanie Daly claimed that the gardens were actually near the river Tigris in Nineveh. Excavations found aqueducts in line with what could have been expected from the gardens of Babylon. Dr. Daly also claims that when King Assyria ransacked Babylon in 689 AD, the Assyrian capital of Nineveh was dubbed New Babylon. This may be where and why the confusion came from. As with all legends passed down through history, time has eroded source credibility, and all we have to really go on is what we find in the earth. Sadly, as time changes fables, it also erodes physical evidence. If a lot of people mentioned the gardens, there is probably some truth in their existence, but without a first-hand account of physical evidence in the earth, we just can't say for sure. So, were the Hanging Gardens of Babylon real? Probably. Were they in Babylon? Well, maybe not. We just can't know for sure. But don't take our word for it. Let me know what you guys think. Let me know whether you think the Hanging Gardens of Babylon are real in the comments section down below. Also, if you like our videos, please do make sure you leave a hearty thumbs up and stay subscribed for more big answers. Also, if you want a specific question answered, why don't you leave us a comment letting us know. Thank you so much for tuning in. I'm your host, Rebecca Felgate. I'll catch you in the next video. But until then, stay curious, stay alert, and never ever stop questioning.